গল্পের শুরুতেই এই গল্পের ফিমেল লিড সুয়ানকে দেখানো হয়। সুয়ান তার লাইভ স্ট্রিম শেষ করার পর একটি কোম্পানিতে তার জবের ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সুয়ান এটা একদমই বুঝতে পারেনি সে অন্য একটি কোম্পানিতে চলে এসেছে তার জবের ইন্টারভিউ দেওয়ার জন্য। সুয়ান কোম্পানির ভিতরে আসলে কোম্পানির একজন স্টাফ তখন সুয়ানকে বলে তোমার ইন্টারভিউ নেবে জিচ্যান। তো এরপরে সুয়ান তো খুশি খুশি ভিতরে চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। ভিতরেই বসেছিল এই গল্পের মেন লিড জিচ্যান। জিচ্যান তখন সুয়ানকে বলতে থাকে এখানে কোনো লাইভ স্ট্রিমে ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, তোমাকে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতে হবে। এটা শোনার পর সুয়ান তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমি এখানে জবের ইন্টারভিউ দিতে এসেছি, নিজেকে বিক্রি করতে না। আসলে তো জিচ্যানের কোম্পানিতে ফেক গার্লফ্রেন্ডের ইন্টারভিউ নেওয়ার আয়োজন করা হয়েছে, আর তোমাদের তো আগেই বলে দিয়েছি সুয়ান তো অন্য একটি কোম্পানিতেই চলে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, তাই এখানে তার মাথার ওপর দিয়ে সবকিছু চলে যাচ্ছে। আর জিচ্যানের দাদির শরীর অনেক বেশি খারাপ, তাই তিনি মারা যাওয়ার আগে জিচ্যানের বিয়ে দেখতে চান, কিন্তু জিচ্যান তো এখন বিয়ে করবে না, এই জন্য জিচ্যান ফেক গার্লফ্রেন্ড বানাতে চায়। এর পরের সিনে জিচ্যানকে পার্কিং লটে দেখতে পায়, তার কাজ শেষ হয়ে গেলে সে তার গাড়িতেই বসেছিল। তখন জিচ্যান বাহিরে সুয়ানকে দেখতে পায়। সুয়ান দেখতে পেয়েছে পার্কিং লটে কেউ ছিল না, এই জন্য সুয়ান তো তখন ওখানেই তার ড্রেসগুলো চেঞ্জ করছিল। তখন জিচ্যানের নজর পড়ে ওখানে থাকা সিসি ক্যামেরার উপরে, যার কারণে সে তখন তাড়াতাড়ি করে তার গাড়ির দরজাটি খুলে দেয়, এটাই বোঝানোর জন্য যে এখানে এই সব কিছু করা যাবে না। কিন্তু গাড়ির দরজার সঙ্গে ধাক্কা খেয়ে সুয়ান তখন নিচেই পড়ে যাচ্ছিল। জিচ্যান তাকে ধরতে যায়, কিন্তু ভুল করে জিচ্যান তো সুয়ানের ওপরেই পড়ে যায়, আর এখানেই তাদের দুজনের ফার্স্ট কিস হয়ে যায়। পরের সিনে সুয়ানকে তার বেস্ট ফ্রেন্ড অ্যানার সঙ্গে হসপিটালের বাহিরে দেখানো হয়। আসলে সুয়ানের মাকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে, আর তার মাকে এমার্জেন্সি সার্জারি করাতে হবে, এর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, তাই সুয়ান এখন তার একটি জব খুঁজে বেড়াচ্ছে। তারা দুজনে যখন ওখানে কথাই বলছিল তখনই সুয়ান দেখতে পায় একটি মহিলা তো একটি কারের সামনে এসে নাটক করছিল আর বলতে থাকে তোমরা তোমাদের কার্ড দিয়ে আমাকে হিট করেছো, তাই এখন তোমাদেরকে অনেক বেশি টাকা আমাকে দিতে হবে। সুয়ান তখন ওখানে এসে লাইভ স্ট্রিম করার নাটক করতে থাকে আর বলে এই মহিলাটি এখানে এসে নাটক করছে। এইসব দেখে মহিলাটি তো ভয় পেয়ে যায়, দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এই কারের ভিতরে জিচ্যানের দাদি ছিল। জিচ্যানের দাদির কাছে সুয়ানকে তো প্রথম দেখায় ভালো লেগে যায়। জিচ্যানের দাদি যখন বাড়িতে আসে তখন তার সেক্রেটারি তাকে জিচ্যান আর সুয়ানের সেই পার্কিং লটে কিসের সিনটির ছবি দেখায়। দাদি তো এই ছবিটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, এটা ভেবে যে জিচ্যানের গার্লফ্রেন্ড আছে। এরপরে যখন জিচ্যান আসে তখন দাদি জিচ্যানকে বলে দেখ এই মেয়েটি কত বেশি সুন্দর, আর জিচ্যানকে দেখতেও দেয়। জিচ্যান তখন তার আর সুয়ানের কিসের সিনটি দেখে অনেক বেশি লজ্জা পায়, আর তার দাদি বলে এখন বল তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমার কবে দেখা করাবি, কবে তাকে এখানে নিয়ে আসবি। জিচ্যান তার দাদিকে বলে এই সব কিছুই না, আর ওকে আমি তোমার সঙ্গে দেখা করাতে নিয়ে আসবো না। কথাটি শোনার পর জিচ্যানের দাদির তো শরীরটি খারাপ হতে শুরু করে, এই জন্য তখন জিচ্যান তার দাদিকে প্রমিস করে যে সুয়ানের সঙ্গে তার দাদির দেখা করাবে। এরপরে জিচ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুয়ানের বিষয়ে সকল ইনফরমেশন নিয়ে এসে সে যেন জিচ্যানকে বলে। অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল সিতু, সিতু তো তখন সব ইনফরমেশন নিয়ে আসে আর এরপরে সব কিছু জিচ্যানকে বলেও দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন জিচ্যানকে এটাও বলে ওই মেয়েটি সোশ্যাল পার্টি করতে আর ডিজাইনিং জুতা কিনতে অনেক বেশি পছন্দ করে। এরপরে ওই মেয়েটিকে দেখানো হয় যে কিনা একটি শপে এসেছিল ডিজাইনার জুতা কেনার জন্য, কিন্তু শপের স্টাফদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে। মেয়েটিকে দেখতে সুয়ানের মতন লাগলেও এ কিন্তু সুয়ান ছিল না, এর নাম হিজিন। হিজিন আর সুয়ান তারা দুজনে যমজ বোন। আর অ্যাসিস্ট্যান্ট কিন্তু জিচ্যানকে হিজিনের কথাগুলোই বলেছিল যে হিজিন সোশ্যাল পার্টি করতে আর ডিজাইনার শুজ কিনতে পছন্দ করে। এরপরে জিচ্যান হিজিনকে সুয়ান ভেবে হিজিনের সঙ্গে দেখা করে আর হিজিনকে বলতে থাকে তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও, এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেব, এটা তোমার কাছে জবের মতনই হবে, তাই তুমি কোনো চিন্তা করো না। আর সে তাকে কন্ট্যাক্ট পেপারটি এগিয়ে দেয়। হিজিন বুঝতে পেরেছিল জিচ্যান তাকে সুয়ান ভেবে এই কন্ট্যাক্টটি করতে এসেছে, আর হিজিন এতে তো পুরো সাইনও করে দেয় তার কন্ট্যাক্ট গার্লফ্রেন্ড হওয়ার জন্য। এরপরে হিজিন সুয়ানের সঙ্গে দেখা করে আর সুয়ানকে সেই কন্ট্যাক্টটির কথা বলে, যে কন্ট্যাক্টটি সে একটু আগেই জিচ্যানের সঙ্গে করে এসেছে। সে বলতে থাকে জিচ্যান আমাদেরকে 1 মিলিয়ন ইউএন দেবে, তুই তো জানিস মায়ের সার্জারি করাতে
হলে অনেক বেশি টাকার প্রয়োজন, আর এর থেকেও বড় কথা আমার মুখের সার্জারি করাতে হবে, আমার অনেক বেশি টাকা লাগবে। এই জন্য আমি ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছি, আর আমি যদি এখন ওই কন্ট্রাক্ট পেপারটি ভাঙতে চাই তাহলে জিজানকে অনেক বেশি টাকা দিতে হবে। আর তুই তো দেখতে পুরো আমার মতন, তাই তুই ওর নকল গার্লফ্রেন্ড হয়ে যা। আজ থেকে আমি সুয়ান আর তুই হচ্ছে হিজিন। সুয়ান তখন তার মায়ের কথা ভাবে আর সে রাজি হয়ে যায়। এরপর এসে হিজিনের কথা মতন জিজানের সঙ্গে একটি হোটেলে দেখা করতে আসে। জিজান তো এখানে কথা বলার সময় সুয়ানকে বারবার হিজিনি বলছিল, আর এটা সুয়ান জানার পরও কোনো কিছুই বলে না, কারণ এখন থেকে তাকে হিজিন হয়েই থাকতে হবে। জিজান সুয়ানকে তার সঙ্গে নকল বিয়ে করতে বলে আর বলে তুমি একদমই ভয় করো না, এটা তোমার কাছে একটা জবের মতনই। এতে সুয়ানও রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে একসঙ্গে দাদির সঙ্গে দেখা করতে আসে, আর দাদির তো আগে থেকে সুয়ানকে অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে দাদি সুয়ানকে বলে তুমি জিজানের বাড়িতে শিফট হয়ে যাও। সুয়ান এটা শুনে অবাক হয়ে যায়, আর সে বলতে থাকে আমি কখনোই তোমার বাড়িতে শিফট হব না। আসলে তাদের কন্ট্রাক্টের ভিতরে এরকম বাড়িতে থাকার কথা কোথাও লেখা নেই, তাহলে সুয়ান কেন জিজানের বাড়িতে থাকবে? কিন্তু জিজান তাকে মনে করিয়ে দেয় আমি তোমার বস, তাই তোমাকে আমার কথা মানতে হবে। সুয়ান এরপরে তার বেস্ট ফ্রেন্ড অ্যানার সঙ্গে দেখা করে আর তাকে এইসব কিছু বলে। অ্যানা তখন সুয়ানকে অনেকগুলো জিনিস বের করে দেয়, যেগুলো দিয়ে সে নিজেকে জিজানের কাছ থেকে বাঁচাতে পারবে যখন জিজান তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করবে। সুয়ান এসব পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। পরের দিনে সুয়ান জিজানের বাড়িতে শিফট হয়ে যায়। সে যখন রুমের ভিতরে আসে তখন সে রুমের ভিতরে একটি মাত্র বেড দেখতে পায় আর অনেক বেশি রেগে যায়, বলতে থাকে তুমি একটি বেড কেন রেখেছো, আমি তাহলে কোথায় ঘুমাবো? জিজান বলে আমি বেডে ঘুমাবো আর তুমি সোফায় ঘুমাবে। এতে তো সুয়ান রাজি হয়ে যায়। এরপরে জিজান তো শাওয়ার নিচ্ছিল, আর এদিকে সুয়ান তখন রুমের ভিতরে বসে থাকতে থাকতে বোরিং হচ্ছিল, তাই সে টিভি অন করতে যায়। সুয়ান যখন একটি বাটনে চাপ দেয় তখন তো টিভি অনই হয় না, উল্টো টিভির পিছনে থাকা পর্দাগুলো সরে যায়। সুয়ান যখন আরো একটি বাটনে চাপ দেয় তখন তো পুরো বাড়ির লাইটই বন্ধ হয়ে যায়, এমনকি ওয়াশরুমের পানিও বন্ধ হয়ে যায়। জিজান তখন ওখান থেকে সুয়ানকে বলতে থাকে সে যেন আবারও লাইট অন করে দেয়, কিন্তু সুয়ান তো এটা একদমই পারতো না, তাই সে বলে আমি জানি না কিভাবে অন করতে হয়। জিজান তখন আর কি করবে, সে তখন ওরকম ভাবে বের হয়ে আসে আর লাইটটি অন করে দেয়। সুয়ান যখন জিজানকে তার সামনে এভাবে দেখে তখন সে পুরো হা করে জিজানকেই দেখতে থাকে। এরপরে রাতের সিন দেখানো হয়। সুয়ান তো সোফায় অনেক আরাম করে ঘুমাচ্ছিল, কিন্তু সে অনেক বেশি নড়াচড়া করছিল, আর তার এত বেশি নড়াচড়া করার কারণে জিজান একদমই ঘুমাতেই পারছিল না। জিজান বিরক্ত হয়ে ঘুমানো বাদ দিয়ে উঠে বসে থাকে। সুয়ান তখন অন্য একটি পাশ হতে গিয়ে সোফা থেকে পড়ে যাচ্ছিল। জিজান তাড়াতাড়ি করে সুয়ানকে ধরে নেয়। পরের দিন তারা দুজনেই তাদের বিয়ের ছবি তোলার জন্য একটি ফটো স্টুডিওতে যায়, আর এখানেই তারা দুজনেই তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল। ফটোগ্রাফার যখন এদের দুজনের ছবি তুলছিল তখন ফটোগ্রাফার এদের দুজনের পোজ একদমই ভালো লাগে না, তাই সে বলতে থাকে আপনারা দুজনে কিস করুন, তাহলে ছবিগুলো অনেক ভালো উঠবে। এই কথাটি শোনার পর সুয়ান তো কিস করতে মানা করে দেয়, আর সুয়ানের কথা শোনার পর জিজান বলতে থাকে আমারও কোনো শখ নেই তোমাকে কিস করার। তো তারা দুজনেই তো একদমই নারাজ ছিল, আর ক্যামেরাম্যান তখন তার দুজন স্টাফকে পাঠিয়ে দেয় ওদের দুজনকে কিস করানোর জন্য। স্টাফ দুজন এসে এদের দুজনের মাথা তখন এরকম করে এদের কিস করিয়ে দেয়। তো এরপরে দেখা যায় দাদি তো এই ছবিটি ওদের বেডরুমে লাগিয়ে দেয়। দাদি তো এই ছবিটি দেখে অনেক বেশি খুশি হয়েছিল, আর ওদের দুজনকে বলতে থাকে এখন খুব তাড়াতাড়ি আমাকে নাতি অথবা নাতনি দাও। কথাটি শোনার পর এরা দুজনেই তো অনেকটা বেশি শকড হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে দাদির চাওয়া যেন দিন দিন বেড়েই যাচ্ছে। আমার মনে হয় দাদির অবস্থা এরকমই হয়েছে, যেরকমটা আর কি সবাই বলে খেতে দিলে শুতে চায়। এরপরে দাদি তো ওদের দুজনের ভিতরে কোনো ইন্টারেস্টই খুঁজে পাচ্ছিল না, তাই দাদি নিজেই এই কাজে লেগে পড়ে। দাদি একটি স্যুপ বানায়, আর এরপরে সেই স্যুপের এমন এক ধরনের অয়েল মেশায় যেটা খেলে কিনা কাপলরা পুরো পাগলই হয়ে যায়, আর তার প্ল্যান এটাই ছিল। সুয়াং তখন স্যুপটি নিয়ে জিজানের অপেক্ষা করছিল, কিন্তু জিজানের অনেক বেশি দেরি হওয়ার কারণে সে একাই তখন পুরো স্যুপ খেয়ে ফেলে। ভাবা এখন তাহলে ওর কি অবস্থা হবে। এরপরে যখন জিজান রুমের ভিতরে চলে আসে তখন সে জিজানের সঙ্গে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। সুয়ান তো তখন তার ড্রেসও খুলতে শুরু করছিল। এটা দেখার পর জিজান তাকে আটকাতে যায়, কিন্তু ভুল করে তারা দুজনেই বেডে পড়ে যায়। আর জিজানকে এতটা বেশি ক্লোজে দেখার
এরপর সুয়ান তো জিজানকে একটা কিসই করে দেয় আর এরপরে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন সুয়ানের ঘুম ভেঙে যায় তখন তার কাল রাত্রের কথাগুলো মনে পড়ার পর সে অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল সে জিসানের সঙ্গে কি করে দিয়েছে। এর পরের সিনে সুয়ান হিজিনের ফ্রেন্ড মিস্টার ফুয়ের সঙ্গে দেখা করতে আসে। সুয়ান এখানে আসার পর তার পাটি স্লিপ কেটে যাওয়ার কারণে সে পড়েই যাচ্ছিল। সো তখন ফুকে পড়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য তার হাতটি ধরে নেয়। তখনই ওখানে জি চ্যান আসে আর সে তো এদের দুজনকে এভাবে দেখে অনেকটা বেশি জেলাসি হচ্ছিল। জি চ্যান তখন ফুকে শুনিয়ে শুনিয়ে সুয়ানকে বলতে থাকে আমি এখানে আমার গার্লফ্রেন্ডকে নিতে এসেছি। এরপরে সুয়ানকে নিয়ে বাহিরে চলে আসে। বাহিরে আসার পর জি চ্যান সুয়েনের ওপরে অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর বলতে থাকে তুমি যতদিন আমার সঙ্গে কন্টাক্টে আছো ততদিন তুমি বাহিরে কোনো ছেলের সঙ্গে রিলেশন করতে পারবে না। সুয়েন তাকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করে বলে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমরা দুজনে শুধুমাত্র অনেক ভালো ফ্রেন্ড। কথাটি শুনে জি চ্যান তো অনেকটা বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে সুয়েন জি চ্যানকে না বলেই তার বন্ধুদের সঙ্গে একটি বারে এসেছিল আর এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। অন্যদিকে জি চ্যান তো বারবার সুয়েনকে ফোন করছিল কিন্তু সুয়েন তার ফোনটি ধরছিলই না। এরপরে জি চ্যান তার ফ্রেন্ডকে ফোন করে সুয়েনের লোকেশন জেনে নেয়। এদিকে পার্টিতে থাকা একটি ছেলে তখন সুয়েনের কাছে আসে আর তার সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। তখনই ওখানে জি চ্যান আসে আর ছেলেটিকে অনেক বেশি মারধর করে সুয়েনকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে যখন একসঙ্গে বাহিরে আসে তখন হঠাৎ করে সুয়েনের হিলটি তো ওখানে ভেঙে যায়, যার কারণে সে তার পায়ে ব্যথা পায় আর জি চ্যান তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর জি চ্যান তো নিজেই তখন সুয়েনের আঘাত পাওয়ার জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। এতে করে তারা দুজনেই অনেকটা বেশি ক্লোজে আসে। সিনটি রোমান্টিকই হয় কিন্তু তারা দুজনেই তখন একে অপরকে সামলিয়ে নেয়। পরের দিন সকালে মিস্টার ফু তো সুয়েনের জন্য একটি অনেক সুন্দর হিল গিফট করেছিল, যা দেখে জি চ্যানের তো অনেকটা বেশি জেলাস হয় আর সে রেগে যায়। এরপরে সে সুয়েনকে নিয়ে একটি জায়গায় যায় আর ওখানকার পর্দাটি টান দিলে তার পিছনে অনেকগুলো জুতা দেখা যাচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল এটা একটি জুতারই শোরুম। জি চ্যান তো তখন ওখান থেকে একটি জুতা নিয়ে আসে আর এরপরে নিজেই সুয়েনের পায়ে পরিয়ে দেয় আর সুয়েনকে বলতে থাকে তুমি গিয়ে মিস্টার ফুয়ের পাঠানো জুতাটি তাকে ফিরিয়ে দেবে। সুয়ানও তখন মিস্টার ফুয়ের পাঠানো জুতাটি তাকে ফিরিয়ে দিতে যায়। অন্যদিকে আমরা দাদিকে দেখতে পাই, দাদিকে ডক্টর চেক আপ করতে এসেছে। চেক আপ করা শেষ হয়ে গেলে ডক্টর দাদিকে বলে আপনি এখন একদমই ঠিক আছেন, আপনার কোনো সমস্যা নেই। ডক্টরের কাছ থেকে এই সব কিছু শোনার পর দাদি তো তখন অসুস্থ হওয়ার নাটক করে, যাতে করে ডক্টর মনে করে দাদি এখন পর্যন্ত সুস্থ হয়নি। আসলে দাদি জানতো দাদি যদি সুস্থ হয়ে যায় তাহলে জিসান সুয়েনকে তার বাড়িতেই রেখে আসবে, এতে দাদির প্ল্যান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জন্য দাদি তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে সে যে সুস্থ হয়েছে এই কথা যেন জিজানকে না বলে, জিজান জানতে পারলে সুয়েনকে বাড়িতে রেখে আসবে। অন্যদিকে সুয়েন ফুয়ের বার্থডে পার্টিতে এসেছিল কিন্তু এখানে আসার পরপরই সুয়েনের কাছে জিজানের ফোন আসে আর বলতে থাকে তুমি এখন কোথায় আছো। সুয়েন বলে এখন আমি ফুয়ের বার্থডে পার্টিতে এসেছি। এটা শোনার পর জিজান তো রেগে যায় আর বলে তুমি কোন জায়গায় আছো, আমাকে লোকেশন পাঠাও, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো, কারণ তোমার হয়তোবা মনে নেই এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে, এত রাত পর্যন্ত তুমি বাড়ির বাহিরে থাকতে পারবে না। সুয়েন এবার জিজানের কথাগুলো শুনে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর নিজেই তখন তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সে জিজানের ওপরে অনেক বেশি রাগ দেখায় আর বলতে থাকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছি কিন্তু এরপরেও তো আমার একটি লাইফ আছে, তাই আমি আমার লাইফ আমার মতন করে এনজয় করব। সুয়েনের এইসব কথাবার্তা তো জিজান তার কানেই নিচ্ছিল না। পরের দিন জি চ্যান সুয়ানকে নিয়ে তার একটি জার্মানি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, কারণ হিজিন জার্মানি ভাষা বুঝতো আর এই জন্যই জি চ্যান সুয়ানকে এখানে নিয়ে এসেছে যাতে করে সে তার জার্মানি ক্লায়েন্টের ভাষাগুলো তাকে ভালোভাবে তার নিজের ভাষায় বুঝিয়ে দিতে পারে, যাতে করে তার জার্মানি ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে কোনো সমস্যা না হয়। কিন্তু সুয়ান তো জার্মানি ভাষা বুঝতো না, জার্মানিতে হিজিন গিয়েছিল। সুয়ান তখন তার কানে একটি হেডফোন দিয়ে হিজিনের কাছ থেকে
থেকে জার্মানি ভাষাগুলো বুঝে নিচ্ছিল আর এরপরে সে এই সব কিছু আবার জিচানকে বলে দিচ্ছিল। একটু পরে ওখানে সে জার্মানি ক্লায়েন্টের একজন ফ্রেন্ড চলে আসে আর এই ফ্রেন্ড অন্য কেউ নয়, মিস্টার ফু ছিল। এরপরে সবাই যখন ওখান থেকে চলে যায় তখন ফু তো সুয়ানকে তার আসল নাম ধরে ডাকতে থাকে। এতে সুয়ান অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এ আমার আসল পরিচয় কিভাবে জানলো। ফু সুয়ানকে বলে, আমি জানি তুমি হিজিন নয়, হিজিনের যমজ বোন সুয়ন, তাহলে তুমি কেন হিজিন হয়ে থাকছো? সুয়ান তো কথাগুলো শুনে কি বলবে বুঝতেই পারছিল না যে ফু তার আসল পরিচয় জেনে গিয়েছে। ফু বলে, এখন তুমি বলো কেন তুমি জিজানের সঙ্গে আছো, আর জিজান কি তোমার সত্যিই বয়ফ্রেন্ড হয়? তারা দুজনে যখন এখানে একে অপরের সঙ্গে কথাই বলছিল তখন জিজান তাদের দুজনকে একসঙ্গে আবারও দেখতে পায় আর অনেকটা বেশি রেগে সুয়ানকে তার সঙ্গে জোর করে বাহিরে নিয়ে আসে। জিজান তো সুয়ানের ওপরে অনেক বেশি রেগে যায়। সুয়ান তাকে বোঝায় যে ও শুধুমাত্র আমার ফ্রেন্ড। জিজান বলে, ও যদি শুধুমাত্র তোমার ফ্রেন্ডই হয় তাহলে তোমার সঙ্গে এত ওর কিসের মিল, আর তোমার এত বেশি কেয়ার কেন করে? তাহলে এইসব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? জিজানের ওপরে সুয়ান রেগে যায় আর বলতে থাকে, তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন কথা বলছো? আমি শুধুমাত্র তোমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার জন্য কন্ট্রাক্টে সাইন করেছি, এর থেকে বাহিরে অন্য কিছুই নয়, তাই তুমি আমার পার্সোনাল লাইফের ভেতরে ঢুকবে না। আর সে রাগ করে একাই বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সুয়েন তার বেস্ট ফ্রেন্ড অ্যানাকে ফোন করে বলতে থাকে, ফু আমার আসল পরিচয় জেনে গিয়েছে, আমি হিজিন নই, হিজিনের যমজ বোন সুয়ন। এখন যদি ফু সবাইকে এই কথাটি বলে দেয় তাহলে কি হবে? এটা শোনার পর অ্যানাও তো অনেকটা বেশি চিন্তার ভিতরেই পড়ে যায়। তখনই দেখা যায় জিজান বাড়িতে চলে এসেছে, কিন্তু তার শরীর অনেক বেশি খারাপ ছিল। আর এটা দেখার পর সুয়ান তখন জিজানের অনেক বেশি কেয়ার করতে থাকে, তাকে বেডে শুয়ে দেয়, ওষুধ খাইয়ে দেয়। এরপরে যখন ওখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন জিজান সুয়ানের হাত ধরে তাকে আটকায় আর বলতে থাকে, তুমি আমার কাছ থেকে যেও না, আমার পাশেই থাকো। সুয়ান তখন আর না গিয়ে তার পাশে ওখানে বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন জিজানের ঘুম ভাঙে তখন সে তার পাশে সুয়ানকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। জিজান তখন সুয়ানকে ডাক দেয় না, বরং সে সুয়ানকে এক নজরে দেখতেই থাকে। একটু পরে তো জানলা দিয়ে রোদ আসছে সুয়ানের চোখে পড়ছিল, এতে করে সুয়ানের ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। জিজান যখন এটা দেখতে পায় তখন সে তার হাত দিয়ে সুয়ানের চোখে পড়া আর রোদটিকে আটকায়, যাতে করে সুয়ান শান্তিতে ঘুমাতে পারে। জিজান আর সুয়ানের প্রতি এত বেশি কেয়ার দেখে মনেই হচ্ছিল জিজান সুয়ানকে ভালোবেসে ফেলেছে। এই জন্যই মিস্টার ফুয়ের সঙ্গে সুয়ানকে সে দেখতেই পারে না। এরপরে সুয়ান ফুয়ের সঙ্গে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে আর ফুকে বলে, তুমি ঠিকই বুঝতে পেরেছো, আমি হিজিন নই, হিজিনের যমজ বোন সুয়ন। আমাদের মা বাবার ডিভোর্স হওয়ার পর আমরা দুজনে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছি, আর তুমি প্লিজ কাউকে এই কথাটি বলো না আমি হিজিন নই, হিজিনের যমজ বোন সুয়ন। আমি চাই না এই সব কিছু বাহিরের লোকেরা জানতে পারুক। ফু তখন সুয়নকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এই কথাটি কাউকেই বলবো না, তাই তুমি পুরো নিশ্চিন্তে থাকতে পারো। অন্যদিকে জিজানের কোম্পানিতে জিজানের ছোটবেলার ফ্রেন্ড ল্যানকে দেখানো হয়। সে এখন থেকে জিজানের কোম্পানিতেই জব করবে, আর ল্যান কিন্তু জিজানকে লাইক করে। সুয়েন যখন ল্যান আর জিজানকে একসঙ্গে দেখতে পায় তখন তার তো অনেক বেশি জেলাস হচ্ছিল আর সে অনেক বেশি রেগেও যায়। এরপরে যখন সুয়েন বাড়িতে আসে তখন দাদিও তাকে বলতে থাকে, জিজান আর ল্যান তাদের দুজনকে একে অপরের কাছ থেকে দূরে রাখো, নয়তো সে তোমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নেবে। আর তুমি যদি তোমার ভালোবাসার মানুষটিকে নিজের কাছে রাখতে চাও তাহলে তোমাকে এখন ওই কোম্পানিতে একটি জব নিতে হবে, এতে করে তুমি সবসময় জিজানের সঙ্গেই থাকতে পারবে। আর দাদির এই আইডিয়া তো সুয়ানের কাছে অনেক বেশি ভালো লাগে। সেভাবে আমারও এখন ওই কোম্পানিতে জব নেওয়া উচিত, কারণ সুয়ানের মনে হচ্ছিল কন্ট্রাক্ট অনুযায়ী জিজানকে অন্য কোনো মেয়ের সঙ্গে থাকতে দেওয়া যাবে না, কারণ দাদির শরীর খারাপ। আর দাদি যদি এই বিষয়টি জানতে পারে তাহলে ওনার তো আরো অনেক বেশি শরীর খারাপ হবে। দাদির শরীর খারাপ এটা তো শুধুমাত্র সুয়েনের কাছে একটি বাহানাই ছিল, আসলে তার ল্যান আর জিজানকে একসঙ্গে দেখে অনেক বেশি জেলাসি হচ্ছিল। এরপরে সুয়েন তখন জিজানের সেক্রেটারি হয়ে জিজানের কোম্পানিতেই জব নেয়, আর সে জিজানকে এটাও বলতে থাকে, এখন থেকে আমি 24 ঘন্টা তোমার সঙ্গেই থাকবো, তোমার কোম্পানিতে আমি তোমার সঙ্গে জব করব। আর এই সব কিছু শোনার পর জিজান তো অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু সে এরপরেও কিছুই বলে না, কারণ সে ভালোভাবে বুঝতে পেরেছিল তাকে ল্যানের সঙ্গে দেখে সুয়ানের অনেক বেশি জেলাস হচ্ছিল।
কোম্পানিতে ল্যানও তো অনেকবার চেষ্টা করছিল জিচানের কাছ থেকে সুয়েনকে দূরে রাখার, কিন্তু সে বারবারই ফেল হচ্ছিল। এরপরে সে আরো একটি নতুন প্ল্যান বানায়, ইচ্ছা করে তার শরীর খারাপের বাহানা করে। আর এতে তখন জিচান তো তাকে একটু সাহায্য করছিল। সে তখন জিচানকে আরো বেশি ড্রামা করে বলতে থাকে তুমি যেই দিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে ওই দিনের পর থেকে প্রতিনিয়ত আমাকে ডক্টর দেখাতে হয় আর অনেক বেশি ঔষধ খেতে হয়। এরপরে তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। জিচান তখন তাকে আর ধরে, আর এরপরে তার যখন জ্ঞান ফিরে তখন সে আবারও তার ড্রামা শুরু করে দেয়। সুয়েন তখন বাহির থেকে দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে অনেক বেশি রেগে যায়, সাথে তো জেলাস আছেই। এই জন্য সুয়েন তখন ভিতরে এসে সোজা জিচানকে কিস করে দেয়। আর এরপরে তারা দুজনেই বাহিরে আসে। জিচান তাকে এর কারণ জিজ্ঞাসা করে। সুয়েন বাহানা বানিয়ে বলে আমি এই সব কিছু করেছি শুধুমাত্র ল্যাংকে জেলাস ফিল করানোর জন্য, কারণ আমাকে দাদি বলেছিল তোমার কাছ থেকে ল্যাংকে দূরে রাখার জন্য, তাই আমি এইসব কিছু করেছি। আর জিচান তো তার এইসব বাহানা অনেক ভালোই বুঝতে পারে, তাই শুধুমাত্র স্মাইল করে। জিচান সুয়েনকে রাগানোর জন্য বলতে থাকে তুমি কোম্পানিতে এখন ল্যাংয়ের কাছ থেকে অনেক কিছু শিখে নিও, এতে করে তোমার কাজে অনেক ভালো হবে। আর সত্যিই তো সুয়েন জিচানের এই কথাটি শোনার পর অনেক বেশি রেগে ওখান থেকে চলে যায়। এরপরে সুয়ের রাগ ভাঙানোর জন্য সুয়ের বেস্ট ফ্রেন্ড অ্যানাকে দিয়ে জিচান সুয়েকে একটি জায়গায় আসতে বলে। সুয়েন যখন সেই জায়গায় চলে আসে তখনই তো চারপাশে থাকা সকল লাইটগুলো একসঙ্গে অন হয়ে যায় আর সামনে থেকে জিচান চলে আসে। জিচানের হাতে তখন একটি ফুলের বুকে ছিল আর সে তো অনেক রোমান্টিক ভাবে সুয়েনকে সরি বলে তার ওরকম ব্যবহারের জন্য। এতে করে সুয়েনের তো রাগ ভেঙে যায়। এরপরে সুয়েন জিচানকে বলে আমি জানি না অতীতে তোমার সঙ্গে ল্যানের কি হয়েছে, যাই হয়ে যাক না কেন তুমি ওই সব কিছু ভুলে গিয়ে আমার সঙ্গে তোমার জীবনটা সুন্দর করে কাটাও। জিচান বলে তুমি কি মনে করেছো ল্যাং আমার এক্স গার্লফ্রেন্ড? এটা একদমই নয়, আসলে ও আমার অনেক ভালো বন্ধু। সুয়েন তো কি না কি ভেবে নিয়েছিল। এরপরে জিচান ল্যানের সঙ্গে দেখা করে আর বলে আমি জানি তুমি আমাকে লাইক করো, কিন্তু আমি তোমাকে লাইক করি না। তুমি কিভাবে আমার জন্য তোমার মনে ফিলিংস রাখতে পারো? আমি তো কখনোই তোমাকে বলিনি আমি তোমাকে লাইক করি, তাহলে তুমি এইসব কিভাবে ভাবলে? অন্যদিকে শিয়াও তখন একটি ট্যাক্সি করে যাচ্ছিল আর শিয়াওয়ের কাছে তখন এই ট্যাক্সি ড্রাইভারকে কিছুটা অন্যরকম লাগে। আসলে এই ট্যাক্সি ড্রাইভারকে হায়ার করেছিল ল্যাং শিয়াওয়ের ক্ষতি করার জন্য, আর ট্যাক্সি ড্রাইভারও তো তখন শিয়াওকে অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল আর শিয়াও এটা অনেক ভালোভাবে বুঝতে পারে। এই জন্য সে তখন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে হাতাহাতি করতে শুরু করে। এক পর্যায়ে শিয়াও গাড়ি থেকে বের হয়ে আসে আর জিচানকে ফোন করে সবকিছু বলে দেয়। জিচান তখন শিয়াওয়ের কাছ থেকে তার লোকেশনটি জেনে নেয়। ওই লোকটি তো শিয়াওকে খুঁজছিল আর শিয়াও তখন ওই লোকটির হাত থেকে পালানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। একটু পরে ওখানে জিচান চলে আসে আর শিয়াওকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। শিয়াওকে সে তখন বেডে ঘুমাতে দেয়। এরপরে শিয়াও তো তার হাতের উপরে ঘুমিয়ে পড়ে। জিচানও তাকে কিছুই বলে না, সেও তখন শিয়াওয়ের পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন দুজনের ঘুম ভাঙে তখন তো একে অপরকে দেখে একটু লজ্জা পায়। শিয়াও যখন দেখতে পায় সে জিচানের হাতের উপরে ঘুমিয়েছিল তখন সে জিচানকে বলতে থাকে আমি কি কাল সারা রাত তোমার হাতের উপরে ঘুমিয়েছিলাম? জিচান বলে হ্যাঁ। শিয়াও বলে তাহলে তোমার হাতে তো অনেক বেশি ব্যথা করবে। জিচান বলে একদমই ব্যথা করছে না। এরপরে যখন শিয়াও রুম থেকে বের হয়ে যায় তখন তো জিচান তার হাতের ব্যথা নিয়ে আর একদমই থাকতে পারছিল না, তার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। আস্তে আস্তে জিচানের বার্থডে দিন চলে আসে। শিয়াও এর জন্য জিচানকে সারপ্রাইজ দেওয়ার জন্য একাই বার্থডের আয়োজন করতে থাকে। এরপরে শিয়াও যখন কোনো একটি কাজের জন্য ড্রয়ার খোলে তখন সে ড্রয়ারের ভিতর থেকে দুইটি ছোট বাচ্চার ছবি দেখতে পায় আর এরপরে সেই ছবির কথাটি জিচানকে জিজ্ঞাসা করে। জিচান শিয়াওয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর বলে তোমাকে এইসব কিছু জানতে হবে না। শিয়াও তখন বলে তুমি কেন এত বেশি রাগ করছো? তুমি তোমার কথাগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো। তখন জিচান অনেক বেশি রেগে বলতে থাকে ছবিতে যে বাচ্চা ছেলেটিকে দেখছো ওর ভিতরে একটি আমি আর একটি আমার ভাই। ছোটবেলায় আমাকে বাঁচাতে গিয়ে আমার বড় ভাই কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আর এরপরে তো তার শোকে আমার মা বাবাও মারা গিয়েছে আর আমার দাদিরও এত বেশি অসুখ হয়েছে, আমার জন্যই আমার ভাই মারা গিয়েছে। তোমাকে এত কিছু জানতে হবে না। আর সে অনেক রুড ব্যবহার
ব্যবহার করে নিজেকে ঘরের ভিতরে বন্দি করে নেয়। শিয়াও তখন কষ্ট পেয়ে বাড়ি থেকে একাই বের হয়ে আসে। ওদিকে ফু আর অ্যানা তারা দুজনেই শিয়াওকে খুঁজছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। ফু তখন জিচানকে ফোন করে অনেক বেশি রাগ দেখায় আর বলতে থাকে সুয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। কথাটি শোনার পর জিচান তাড়াতাড়ি করে সুয়ানকে খুঁজতে বের হয় আর ফাইনালি সে সুয়ানকে খুঁজেও পায় আর সুয়ানকে তার ওরকম ব্যবহারের জন্য সরি বলে। জিচান সুয়ানকে বলতে থাকে ওই ঘটনার পর থেকে আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছি, আমার পাশে কেউ নেই। সুয়ান তখন জিচানকে সান্ত্বনা দিয়ে বলে কে বললো তুমি একা, তোমার পাশে তো তোমার দাদি আছে আর এখন আমিও তোমার পাশে আছি, তাই তুমি আর নিজেকে একা মনে করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। জিচান বলে তুমি কি সবসময় আমার পাশে থাকবে? আর সে এখানে সুয়ানকে তার মনের কথাগুলো বলে দেয়, মানে সুয়ানকে প্রপোজ করেই তো জিচান ওখান থেকে চলে যাচ্ছিল। সুয়ান তখন জিচানকে আটকায় আর এরপরে তারা দুজনে ওখানে কিস করে, মানে সুয়ান ও জিচানকে অ্যাকসেপ্ট করেছে। পরের দিন কোম্পানিতে এসে জিচান ল্যানের সঙ্গে দেখা করে। আসলে ল্যান যদি জিচান আর সুয়ানের ভিতরে না আসে এই জন্য জিচান ল্যানকে বলে তোমার এই কোম্পানির জবটি ছেড়ে দেওয়া উচিত। কথাটি শোনার পর ল্যান তো তখন ওখানেই কান্না করতে থাকে। এরপর ল্যান যখন বাইরে হাঁটছিল তখন সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিল। তখনই ফু এসে ল্যানকে ধরে নেয়। ফু ল্যানকে হসপিটালে ভর্তি করে দেয়। এরপরে যখন ল্যানের জ্ঞান ফিরে তখন সে কান্না করে ফুকে বলতে থাকে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। ফু তখন ল্যানকে সান্ত্বনা দেয় আর বলে তোমার কোনো কিছু শেষ হয়ে যায়নি, আমি সবসময় তোমার পাশে আছি, আমি সবকিছু ঠিক করে দেব, তুমি কোনো চিন্তা করো না। অন্যদিকে জিচান কাজে ব্যস্ত থাকার কারণে তখন সুয়ান একাই কোম্পানি থেকে বের হয়ে আসে আর তার ফ্রেন্ডের সঙ্গে একটি বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে। অ্যানার তখন কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে সে ওখানে সুয়ানকে রেখে চলে যায়। অ্যানা চলে যাওয়ার পর সুয়ের কাছে ফু আসে আর সুয়ের এরকম ড্রাঙ্ক থাকা অবস্থায় তার সুযোগ নেয়। ফু সুয়েনকে জড়িয়ে ধরে অনেকগুলো ছবি তুলে নেয় আর এইসব পরে সে মিডিয়ার লোকদের কাছে পাঠিয়ে দেয়। ফুয়ের মনে এখন কি চলছে তা আমরা একটু পরে জানতে পারবো। কিছুক্ষণ পরে সুয়েনের কাছে জিচান আসে আর সুয়েনকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর ড্রাঙ্ক অবস্থায় সুয়েন তখন জিচানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমাকে ভালোবাসার কারণে পরে তোমাকে পস্তাতে হবে না তো? জিচান উত্তরে বলে আমি কখনোই তোমাকে ভালোবেসে পস্তাবো না, কারণ আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আর তারা দুজনে তখন একে অপরকে কিস করে। পরের দিন সকালে সুয়েন ঘুম থেকে ওঠার পর তার আর ফুয়ের সেই ছবিগুলো মিডিয়াতে দেখতে পায় যেগুলো নিয়ে সবাই অনেক বেশি কথা বলছিল আর ছবিগুলো তো ভাইরাল হয়ে গিয়েছে। এরপর থেকে যখনই সুয়েন বাহিরে বের হতো তখন মিডিয়ার সবাই এসে সুয়েনকে ঘিরে ধরতো আর এই বিষয়ে জিজ্ঞাসা করতো। তখনই ওখানে ফু এসে সুয়েনকে তার সঙ্গে ওখান থেকে নিয়ে অন্য একটি জায়গায় আসে। ফু সুয়েনকে বলতে থাকে আমি এই সব কিছু নিজের ইচ্ছাতেই করেছি, এর কারণ হচ্ছে ল্যাং, আমি ল্যাংকে লাইক করি, কিন্তু ল্যাং সবসময় জিচানের কাছ থেকে অনেক বেশি হার্ড হয়। ল্যাং জিচানের কাছ থেকে এতবার হার্ড হওয়ার কারণে সে এখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে আর এই জন্য আমি ঠিক করেছিলাম জিচানের গার্লফ্রেন্ডের সঙ্গে তার সম্পর্ক নষ্ট করে দেব, কিন্তু তুমি বুঝতেও পারোনি আমি সব সময় তোমার সঙ্গে থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু এখন আমি তোমাকে একটি চান্স দিচ্ছি, তুমি মিডিয়ার সামনে গিয়ে বলবে তোমার আর জিচানের কোনো সম্পর্ক নেই, তোমাদের দুজনের সম্পর্কটা পুরোপুরি ভাবে নষ্ট করে দেবে। কিন্তু সুয়েন তো তার কথায় রাজি হবে না। হুয়েতে অনেক বেশি রেগে যায়। এরপরে সকল মিডিয়ার লোকজনেরা একসঙ্গে জড়ো হয় আর ওখানে জিচান সুয়েন তারা দুজনেই ছিল। এখানে জিচান তাদের সবাইকে অনেক ভালোভাবে বলে এই সব কিছু ফু করেছে শুধুমাত্র ল্যাং এর জন্য, এই সব কিছু ফুয়েরই প্ল্যান ছিল, সে ইচ্ছা করে সুয়েনের সঙ্গে ওই রকম ছবি ভাইরাল করেছে। তখনই মিডিয়ার কাছে ফু চলে আসে আর ফু আবারও নাটক করে জিচানের নামে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তখনই ল্যাং চলে আসে আর সবার সামনে বলতে থাকে ফু এই সব কিছু আমার জন্যই করেছে, কারণ সে আমার কষ্ট সহ্য করতে পারছিল না, আমি জিচানকে লাইক করি। ফু তখন কষ্ট পেয়ে ওখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। ল্যাংও তার পিছনেই দৌড়াচ্ছিল আর রাস্তার ভিতরে আসার পর ল্যাংকে একটি ধাক্কা দিতে যাচ্ছিল। তখনই ফু এসে ল্যাংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার কারণে তার নিজেরই গাড়িটির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফুয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়। ফু তখন ল্যাংয়ের এরকম অবস্থা দেখে অনেক বেশি কান্না করতে থাকে। ফু যখন দেখে ল্যাং তার জন্য কান্না করছে তখন ফু ল্যাংকে বলতে থাকে আমি তো এই জন্মে তোমার সঙ্গে এক হতে পারলাম না, কিন্তু অবশ্যই পরের জন্মে আমরা দুজনে এক হতে পারবো, আমি তোমার অপেক্ষা করব। আর এটা বলার পরই ফু ওখানেই মারা যায়। ফু
সত্যি ল্যাংকে একদম অনেক বেশি ভালোবাসতো, যার কারণে সে তার প্রাণটাও দিয়ে দিয়েছে। ল্যাংও তখন ফুয়ের জন্য অনেক বেশি কান্না করতে থাকে। সে মনে হয় এখন ফুয়ের ভালোবাসা বুঝতে পেরেছিল, কিন্তু আর কোনো কিছু করার নেই। আসলে সত্যিকারের ভালোবাসার গুলো শেষ পরিণতি এরকমই হয়। যাই হোক, অন্যদিকে জিচানের ম্যানেজার সুয়েনের আসল পরিচয় জেনে গিয়েছে। সুয়েন তখন জিচানকে বলতে থাকে, আসলে এই সব কিছু আমি আমার মায়ের চিকিৎসার জন্যই করেছি, কারণ আমার বোন আমার মায়ের সঙ্গে আমাকে দেখা করতেই দেয় না। আমি যখনই আমার মাকে আমার কাছে ফিরে পাবো তখনই জিচানকে সব সত্যি কথা বলে দেব। তাই তুমি তার আগে কোনো কিছু জিচানকে বলো না, আমি নিজে থেকে জিচানকে সবকিছু জানিয়ে দেব। এর পরের সিনে ল্যাং সুয়েনের সঙ্গে দেখা করতে আসে, আর এতদিনে তার এরকম ব্যবহারের জন্য সুয়েনের কাছ থেকে ক্ষমা চায়। আর সে তো এখন তার জীবনটি আবারও নতুন করে শুরু করার জন্য সবকিছু ছেড়ে, মানে চায়না ছেড়ে অন্য একটি দেশে চলে যাবে। কখনোই জিচান আর সুয়েনের ভিতরে আসবে না। এরপরে তো সুয়েন তার বোনের সঙ্গে কথা বলছিল। সুয়েনের বোন এখন তার সার্জারি কমপ্লিট করে পুরো ফেস চেঞ্জ করে ফেলেছে, আর সে আবারও ফিরে এসেছে। সুয়েনকে বলতে থাকে, আমাকে এখন টাকা দে, নয়তো আমি তোকে মায়ের সঙ্গে কখনোই দেখা করিয়ে দেব না। সুয়েন বলে, আমি টাকা কোথায় পাবো? হিজিন বলে, কেন, তুই জিচানকে বলে টাকা নিবি আর আমাকে টাকাগুলো তাড়াতাড়ি দিবি। এরপরে হিজিন তো বাহানা দিয়ে জিচানের বাড়িতেই চলে আসে, আর জিচানের দাদিকে বলতে থাকে সে হচ্ছে সুয়েনের কাজিন, আর ড্রামা করে বলতে থাকে, আমার মা অনেক বেশি অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, আমার কাছে থাকার মতন এখন কোনো জায়গায় নেই। এইসব কিছু শোনার পর দাদি তখন হিজিনকে এখানেই থাকতে বলে। হিজিন তার চোখের সামনে যখন সুয়েন আর জিচানের এত বেশি ভালোবাসা, একে অপরের প্রতি অনেক বেশি কেয়ার আর সুয়েনের এত বেশি বিলাসিতা দেখে হিজিনের তো অনেক বেশি রাগ হয়। আর সে এখন এটাই প্ল্যান করতে থাকে কিভাবে সে সুয়েনের কাছ থেকে এই সব কিছু কেড়ে নেবে। এরপর থেকে হিজিন সুয়েনকে অনেক বেশি ব্ল্যাকমেল করতে শুরু করে। এমনকি হিজিন তো অনেক বেশি সুন্দর করে সেজে গুছিয়ে জিচানের কাছে যায় আর তাকে সিডিওস করারও চেষ্টা করে, কিন্তু জিচান তাকে কোনো পাত্তাই দেয় না। জিচান হিজিনের এরকম গায়ে পড়া স্বভাব দেখে তার উপরে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এরপরে সে হিজিনকে সুয়েনের সামনেই বলতে থাকে, আমি তোমার জন্য একটি বাসা ভাড়া নিয়েছি, তুমি আজ থেকে ওখানেই থাকবে, তোমার ওখানে কোনো সমস্যাই হবে না। কিন্তু সুয়েন তো জানতো হিজিন যদি এখান থেকে চলে যায় তাহলে সে আর কখনোই তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে না। এই জন্য সুয়েন তখন জিচানকে বলতে থাকে, হিজিন যদি এই বাড়িতে না থাকে তাহলে আমি ওর সঙ্গে ওখানে গিয়ে থাকবো। অন্যদিকে ম্যানেজার আর অ্যানা তারা দুজনে সুয়েনের কথা মতন সুয়েনের মাকে এই শহরের সবগুলো হসপিটালে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না হিজিন তার মাকে কোন হসপিটালে ভর্তি করে রেখেছে, এটা তারা কিছুতেই বুঝতে পারছিল না। এরপরে সুয়েন হিজিনের কথা মতন জিচানকে নিয়ে হিজিনের সঙ্গে লাঞ্চ করতে যায়, আর এখানে আসার পর সুয়েন তো ইচ্ছা করে তখন হিজিনের ওপরে স্যুপ ফেলে দেয়। হিজিন তো রেগে যায় আর তার ড্রেসটি পরিষ্কার করার জন্য ওয়াশরুমে চলে যায়। এই সুযোগে সুয়েন তখন হিজিনের ফোনের একটি ছবি তুলে ম্যানেজার আর অ্যানার কাছে পাঠিয়ে দেয়। তারা দুজনে তখন এই ছবিটির সাহায্য নিয়ে খুঁজতে খুঁজতে ফাইনালি সুয়েনের মাকে খুঁজেই পায়, কিন্তু তখনই ওখানে হিজিন চলে আসে আর তাদেরকে বাধা দিচ্ছিল। একটু পরে জিচানও ওখানে চলে আসে, আর জিচানকে দেখার পর হিজিন তো বুঝতে পেরেছিল তার এখন অনেক বড় বিপদ। তাই সে জিচানকে সব সত্যি কথাগুলো বলে দেয়, আমি হচ্ছে আসল হিজিন যে তোমার সঙ্গে কন্ট্রাক্টে সাইন করেছিল, কিন্তু সুয়েন তোমাকে ধোকা দিয়েছে, ও আমার জায়গায় ওখানে গিয়ে তোমার সঙ্গে ছিল, তোমার সঙ্গে চিট করেছে। সুয়েন জিচানকে বোঝাতে চায়, কিন্তু জিচান সুয়েনের কোনো কথাই শোনে না, রাগ করে বাহিরে আসে। সুয়েনও তার সঙ্গে বাহিরে আসে। জিচান এখন সুয়েনের কোনো কথাই শুনতে চাচ্ছিল না, রাগ করে সে সুয়েনকে বলেই দেয়, তুমি এরপর থেকে কখনোই আমাকে তোমার মুখ দেখাবে না। তারা দুজনে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর অনেক বেশি কান্নাও করে। এর পরের দিন জিচান হিজিনকে তার সঙ্গে দেখা করতে বলে। হিজিন যখন তার সঙ্গে দেখা করতে আসে তখন জিচান হিজিনকে প্রশ্ন করে, তুমি কেন সুয়েনকে এত বেশি ঘৃণা করো, আর তুমি যদি আমার সঙ্গে কন্ট্রাক্ট পেপারে সাইন করো তাহলে সুয়েনকে কেন পাঠিয়েছিলে? হিজিন তখন বলতে থাকে, আমি ছোটবেলা থেকে দেখেছি সবাই শুধুমাত্র সুয়েনকেই ভালোবাসে, আমার
আমাকে একদমই ভালোবাসে না, আর এই কারণেই আমি সুয়েনকে একদমই সহ্য করতে পারি না। জিচান হিজিনকে বলে, আমি তোমাকে অনেকগুলো টাকা দেব, তুমি এই টাকাগুলো নিয়ে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে যাবে আর নিজের জীবনকে অনেক ভালোভাবে ওখানে গিয়ে সেট করবে। তো জিচানের কথাগুলো হিজিন বুঝতে পারে। এরপরে সে অনেকটা বেশি ইমোশনাল হয়ে সুয়েনের কাছে ফোন করে আর তার মায়ের কাছ থেকেও ক্ষমা চায়, সুয়েনকেও সরি বলে তার এরকম ব্যবহারের জন্য। আর সে এটাও বলে, আমি এখন অন্য শহরে চলে যাচ্ছি, কখনোই তোমাদের কাছে ফিরে আসবো না। সে তার ভুলগুলো বুঝতে পেরেছিল। এর পরের সিনে দেখানো হয় সুয়েন জিচানের কোম্পানির বাহিরে দাঁড়িয়ে আছে আর সে জিচানকে ফোন করে বলতে থাকে, আমি এই সবকিছু আমার মায়ের জন্যই করেছি, কিন্তু সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি কখনোই তোমার সামনে আসবো না। এরপরে জিচান তার ম্যানেজারের কাছ থেকে জানতে পারে তার সঙ্গে কন্ট্যাক্ট পেপারে সাইন শুধুমাত্র হিজিনই করেছিল, আর সে যার সঙ্গে 24 ঘন্টা ছিল, যাকে ভালোবেসেছে, ওটা শুধুমাত্র সুয়েনই। হিজিনের সঙ্গে তার শুধুমাত্র সেই দিনই দেখা হয়েছিল। অন্যদিকে সুয়েন তার মাকে নিয়ে অন্য একটি শহরে চলে যায়। সুয়েন তো জিচানের কাছ থেকে দূরে চলে এসেছে, কিন্তু তার সব সময় শুধুমাত্র জিচানের কথাই মনে পড়তো। এর কিছুদিন পর জিচান সেই একই শহরে তার কিছু কাজের জন্য আসে আর ফাইনালি তাদের দুজনের এখানে একে অপরের সঙ্গে দেখা হয়। জিচান তো তখন সুয়েনকে পুরো ইগনোর করে তার পাশ কেটে চলে যায়, তার সঙ্গে কোনো কথাই বলে না। আর জিচানের এরকম ব্যবহার দেখে সুয়েন অনেক বেশি কষ্ট পায়। এরপরে সুয়েন তার বাড়িতে আসলে সে তার বাড়িতে কোথাও তার মাকে খুঁজে পাচ্ছিল না, আর সুয়েনের মা সুয়েনের জন্য ওখানে একটি চিঠি রেখে দিয়েছিল আর ওখানে লেখা ছিল, তুমি এই অ্যাড্রেসে তাড়াতাড়ি চলে এসো। এরপরে যখন সুয়েন সেই অ্যাড্রেসে চলে আসে তখন সে পুরো অবাক হয়ে যায়, আর সেই জায়গাটি অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা ছিল। একটু পরে জিচান তার হাতে একটি ফুলের বুকি নিয়ে সুয়েনের কাছে চলে আসে আর আবারও সুয়েনকে অনেক বেশি রোমান্টিক ভাবে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। আর সুয়েনও তো জিচানকে অনেক বেশি ভালোবাসতো, এই জন্য সে তো এতে খুশি খুশি রাজি হয়ে যায়। জিচান তখন সুয়েনের হাতে তাদের বিয়ের সেই রিংটি পরিয়ে দেয় আর এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে। আর এই সুন্দর সিনের সাথে আজকের এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবে, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।